আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বছরের অন্য সময়ের চেয়ে কোরবানির ঈদে মশলার চাহিদা থাকে বেশি। এই সুযোগে ব্যবসায়ীরাও বাড়িয়ে দেন দাম। তবে এর ভিন্ন চিত্র দেখা গেল রাজধানীর পাইকারি মশলা বাজার মৌলভীবাজারে। এবার ঈদুল আজহাকে ঘিরে বাড়েনি মশলার দাম। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার সম্ভাবনাও খুব একটা নেই। আরিফুল ইসলামের সহায়তায় সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বাড়তে থাকে মশলার চাহিদা, এ সুযোগে দামও যায় বেড়ে। তবে এবছর ভিন্ন চিত্র রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজারে। ঈদের আগে কমছে মশলার দাম, তবে বেচা বিক্রি একদমই কম। কাছে কিনা নাই বললেই চলে, কারণ আমার দোকানে দেখেন একটা কাস্টমারও নাই, শুধু আমরাই বসে রয়েছি। বাজার দাম কমে গেছে আর কি, আমাদের খুব সমস্যা হইতেছে বা আমাদের অনেক টাকা লস হইতেছে আর। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার সরবরাহ বেশি, আর আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমদানিও বেড়েছে। 7-10 দিন যাবত মালের বাজার একটু ডাউনের দিকে, হয়তো যুদ্ধটা থমকের দিকে আছে, হয়তো এই কারণে হয়তো হতে পারে মালের বাজার কম। বাজারে ভারতীয় জিরা বিক্রি হচ্ছে 515 টাকা কেজি, আর আফগান জিরা 670 টাকা দরে। লবঙ্গ 1300 টাকা, কালো গোলমরিচ 1030 টাকা এবং সাদা গোলমরিচ 1220 টাকায় বিক্রি হচ্ছে। দারুচিনি, কিশমিশ, জায়ফল সহ প্রায় সব ধরনের মশলার দামই গত বছরের তুলনায় কম। ব্যবসায়ীদের সংগঠন বলছে ঈদ মৌসুমে কম বেচা কেনায় আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। শুধু মশলা বাজার না, কোনো বাজারের পরিস্থিতি ভালো না, বেচে কিনা অনেক বেশি কম এবং বাজারে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম নিম্নগতি। ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে চোরাই পথে মশলা আসায় বৈধ আমদানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন। এতে সরকারও হারাচ্ছে বিপুল রাজস্ব। সুবর্ণা মেহজাবিন, একুশে টেলিভিশন। নাম তার রাজাবাবু, দেখতে যেন ছোট খাটো হাতি। প্রায় 1100 কেজি ওজনের এই বিশাল আকৃতির গরুর দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। কোরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে পশুর উদ্বৃত্ত থাকলেও ভারতীয় গরু প্রবেশ আর গোখাদ্যের বাড়তি দামে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার 26,000-এর বেশি খামারে চলছে কোরবানির পশু প্রস্তুতির শেষ মুহূর্তের পরিচর্যা। দেশি জাতের পাশাপাশি হলিস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি ও বিভিন্ন ক্রসব্রিডের গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির বাজারের জন্য। এই আমাদের রাজাবাবু, এটা আমাদের খামারের সর্ববৃহৎ গরু। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিশাল আকৃতির গরু রাজাবাবু। কালো রঙের এই গরুর ওজন প্রায় 1100 কেজি। টাঙ্গাইল সদর উপজেলার মীর ছানোয়ার আলী এগ্রো অ্যান্ড ডেইরি খামারে লালন পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। খামারের শ্রমিকরা বলছেন সন্তানের মতো যত্ন করেই বড় করা হয়েছে এসব পশু। সকালবেলা ওইটা মনে করেন যে ঘাস ঘুষ কাটে নিয়ে এসে ফলের মতন মনে করেন মুখে তুলে মনে করেন লালন পালন করে খিলে বড় করতে। খেতে ঘাস উৎপাদন করি, কাঁচা ঘাস আর এই ভুসি ডাই খাওয়াই। খামারিদের অনেকেই নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ব্যবহার করলেও বাজারে গোখাদ্যের বাড়তি দাম বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সীমান্তে দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ করা গেলে দেশীয় খামারিরা ন্যায্য দাম পাবেন। ন্যায্য মূল্য যদি আমরা না পাই তাহলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। বিশেষ করে বাইরে থেকে যদি আমাদের দেশে এই গরু আসে তো আমাদের এই দুঃখের আর সীমা থাকবে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার টাঙ্গাইলে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 2,33,993টি গবাদি পশু, আর জেলার চাহিদা 1,95,178টি। সে হিসেবে উদ্বৃত্ত রয়েছে 40,000 পশু। চেষ্টা করেছি যে আমাদের খামারিরা যেন ন্যায্য মূল্য পায় এবং আমাদের পশুগুলো যেন রাস্তায় যাতায়াতের সময় ট্র্যাকে বা বিভিন্নভাবে যখন পরিবহন করা হবে সেইখানে যেন সর্বোচ্চ নিরাপত্তা সেবাটা তারা পায়। চাহিদার তুলনায় পশু বেশি থাকায় স্বস্তিতে রয়েছে প্রাণী সম্পদ বিভাগ। তবে খামারিদের সংখ্যা বাজারে ন্যায্য দাম না মিললে লোকসানের মুখে পড়বেন তারা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রাজস্ব আদায় স্বচ্ছতা আনতে 72,000 করদাতার রিটার্ন অডিটের ঘোষণা দিয়েছে এনবিআর। তবে এই উদ্যোগের মধ্যেই সামনে এলো আস্থার চরম সংকটের এক ভয়াবহ চিত্র। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্যাট আদায় করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনির শিকার হয়েছেন এক কর্মকর্তা। ভুয়ার সন্দেহে তাকে বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটির সাথে। ব্যবসায়ীরা বলছেন এটি মূলত মাঠ পর্যায়ের হয়রানি ও দীর্ঘদিনের অনাস্থারই বহিঃপ্রকাশ। সাদাত হাবিবি সেতু রিপোর্ট।
আইনের শাসন বনাম মব ইনজাস্টিস। রাজস্ব আদায়ের মাঠে এখন এক নতুন আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধরের এই ছবি কেবল একজন কর্মকর্তার লাঞ্ছনাই নয়, বরং এনবিআরের চলমান বিশেষ অভিযানের সামনে বড় এক চ্যালেঞ্জ দাঁড় করালো। বাঞ্ছারামপুরের এই দৃশ্য কি কেবলই ভুল বোঝাবুঝি, নাকি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর চরম অনাস্থার বহিঃপ্রকাশ? ব্রাহ্মণবাড়িয়াতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। দীর্ঘদিন থেকে জাতীয় রাজস্ব বোর্ডের যে অব্যবস্থাপনা বিরাজমান আছে, যার রেজাল্ট হচ্ছে এই ধরনের ঘটনা। এমন এক সময় এই ঘটনা ঘটলো যখন এনবিআর ঘোষণা করেছে তারা ৭২,০০০ ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন অডিট করবে। স্বচ্ছতার স্বার্থে এবার কম্পিউটারাইজ পদ্ধতিতে লটারির মাধ্যমে এই করদাতাদের বাছাই করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, আইডি কার্ড দেখানোর পরও একজন সরকারি কর্মকর্তাকে এমন নির্মম পরিস্থিতির শিকার হতে হলো কেন? জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা শুধু ড্রাইভ দিলেই হবে না, এটার পিছনে কিন্তু সেফটিনেস থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে। তারা যখন ফিল্ডে যাবে তখন কিন্তু তাদের সাথে কিন্তু আপনার আইনের লোক থাকতে হবে, তাদের সাথে আপনার প্রপার সিকিউরিটি থাকতে হবে। ব্যবসায়ীদের অভিযোগ, অডিটের জন্য ফাইল নির্বাচন করা মানেই শুরু হয় নথিপত্রের পাহাড় আর দীর্ঘসূত্রিতা। মাঠ পর্যায়ে কয়েকজন কর্মকর্তার অপেশাদার আচরণ এই এনবিআরের প্রতি ভীতিকে আরও উস্কে দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, কেবল অডিটের সংখ্যা বাড়িয়ে রাজস্ব বাড়বে না, বরং করদাতাদের মাঝে বিশ্বাস জন্মাতে হবে যে কর অফিস মানেই হয়রানি নয়। রাজস্ব কর্মকর্তা রাজস্ব বাড়ানোর জন্য যেন জনরোষে না পড়ে। দুর্নীতিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড আমরা চাই। আমাদের ব্যবসায়ী ভাইরা যেন সহজেই ওনাদের সরকারি যে দেনা পাওনাগুলি আছে সেগুলি বুঝিয়ে দিতে পারে। একটা কর্মকৌশল গ্রহণ করতে হবে, যে কর্মকৌশলের মাধ্যম দিয়ে এনবিআরের রাজস্ব কর্মকর্তাও নিরাপত্তা থাকে এবং রাজস্ব আহরণও যদি বাড়ে এবং কর ফাঁকিবাজদের জন্য খুব দ্রুত বের করা যায়। ৫,৪৪,০০০ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়ে যখন ব্যাংক খাত ধুঁকছে, তখন এনবিআরের এই সাঁড়াশি অভিযানের সফল হওয়া জরুরি। কিন্তু জনগণের অনাস্থা আর ব্যবসায়ী নেতাদের হয়রানির অভিযোগ কাটিয়ে এই অভিযান লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে তো? সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। রাজশাহীর বিখ্যাত আমের চলতি মৌসুমের ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। অপরিপক্ক আম বাজারে প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। তবে চলতি মৌসুমে জেলায় আমের বাম্পার মুকুল এলেও বৈরী আবহাওয়ার কারণে গুটি ঝরে পড়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আম পরিবহন, সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রকাশ করা হয় ম্যাঙ্গো ক্যালেন্ডার। ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামানো যাবে। ২৫ মে রানী পছন্দ ও লক্ষণভোগ, আর হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ১০ জুন। এছাড়াও বাড়ি ৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, কাটিমন ও বাড়ি ১১ জাতের আম সারা বছর পাওয়া যাবে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের দেশের মোট চাহিদা রয়েছে ২২ লক্ষ মেট্রিক টন এবং আমাদের উৎপাদন হবে ২৭ লক্ষ মেট্রিক টন। এক্ষেত্রে আমাদের ৫ লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত থাকবে। গবেষকরা বলছে, এবছর পর্যাপ্ত মুকুল এলেও গুটি ধারণের সময় বৈরী আবহাওয়ায় গুটি ঝরে পড়ায় লক্ষ্যমাত্রা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির মতো যে আপনার কুয়াশার ভাব দিনের বেলা এই ৮টা থেকে ১০টা এই সময় কিংবা ১১টা ১২টার সময়, এই সময়টুকুতে আপনার মূলত এই আপনার যে কুয়াশাটা পড়ছে এটাতে কিন্তু মুকুলগুলো চেটচেটে হয়ে যেত এবং এইগুলো মুকুলগুলো খুব দ্রুত কালো হয়ে যায়। কৃষি বিভাগ জানায়, জেলায় এবার ১৯,০৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ২,৪৩,৯৯৩ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। যেসব আম বাগানগুলো বেশি বয়স্ক ছিল এবং যেগুলো গুটি বা লকনা জাতের ছিল, যেগুলো কৃষক ভালো দাম পাচ্ছিল না, সেই জাতগুলো কেটে বর্তমানে কৃষক অন্য জাতে প্রতিস্থাপিত করছে। সংশ্লিষ্টরা বলছে, ঝরে পড়া আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাজে লাগানো এখন সময়ের দাবি। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর।
সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 226 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২,৬84 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬,৪৪৮ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৯৩৯ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৪,২০৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৭৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৫,২৪৪ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৪৮৯ পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর দেশের রেস্টুরেন্ট ব্যবসা ও গরুর মাংস আমদানির প্রস্তাবনা নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইমরান হাসানের সঙ্গেই থাকুন।